ছোট্ট একটি গ্রামে চারপাশে সবুজ গাছপালা। গ্রামের ভেতর দিয়ে সরু মাটির রাস্তা। কিছু দূর গিয়ে রাস্তার দুধারে ফসলের মাঠ। রাকেশ মাঠে তার খেতে কাজ করছে আর একটু পর পর গামছা দিয়ে তার শরীরের ঘাম মুছছে। ওহ, গরমটা আজ অনেক পড়েছে। পানির তৃষ্ণাও পেয়েছে। একটু পানি হলে গলাটা ভিজিয়ে আরো কিছু সময় কাজ করতে পারতাম। রাস্তা দিয়ে তার মেয়ে খাবার হাতে রাকেশের দিকে আসে আর এসে ডাক দেয়, বাবা, ও বাবা, খাবার এনেছি বাবা, এসে খেয়ে নাও তো। ও মা, এসেছিস? দে তো, আগে পানি দে, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। এই নাও পানি। ইস বাবা, তোমার মুখটা শুকিয়ে একদম ছোট্ট হয়ে গেছে। চলো তো বাবা, বাড়ি চলো, আজ আর তোমাকে কাজ করতে হবে না বাবা। পাগলি মেয়ের কথা শোনো, কাজ না করলে খাবো কি রে? তুমি তো রোজ কাজ করছো, তবে এবার কি আমরা প্রতিদিন মাছ ভাত খেতে পারবো বাবা? সৃষ্টিকর্তা চাইলেই পারবো রে মা। অন্যবারের তুলনায় দেখ, এবার ফসল কত ভালো হয়েছে। আর কিছুদিন পর থেকেই ধান কাটতে পারবো, আর তখন তোদেরকে আর না খেয়ে থাকতে হবে না। ও, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম বাবা, মা তোমাকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। হাতে আর অল্প একটু কাজ আছে রে মা, এটা শেষ করেই ফিরবো। নে, বাসন নিয়ে তুই বাড়ি চলে যা। রাকেশ তার ক্ষেতের কাজ শেষ করে কিছু সময় পরই বাড়ির দিকে হাঁটতে লাগলো। পথে তার দেখা হলো বড় ভাই দিনেশের সাথে। এই দাঁড়া দাঁড়া, তোর কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ দাদা, বলো, কিছু বলবে নাকি? হ্যাঁ, বলছিলাম, তোর ওই এক টুকরো জমি আর কি করবি? অতটুকু জমিতে ফসল ফলিয়েও তো কোনো লাভ নেই। তোর অভাব কিভাবে কাটবে বল? তার চেয়ে জমিটা আমার কাছে বিক্রি করে দুদিন ভালোভাবে চল। জমিটা তোমার কাছে বিক্রি করলে তো দুদিন ভালোভাবে চলতে পারবো, তারপরে তো আমার ঘরে খাবার মতো কিছুই থাকবে না। তার চেয়ে বছর শেষে যেটুকু ফসল ঘরে তুলতে পারি তাতেই শান্তি। কোনো বার তো ওই জমিটার ফসল ঘরে তুলতে পারিস না, জমিতে তোর ফসল হয়ই না। এবার খুব ভালো ফসল হয়েছে দাদা, আর তুমি সব ভালো ভালো জমি নিয়ে আমাকে এই এক টুকরো জমি দিয়েছ, সেটাও আবার আমার কাছ থেকে নিয়ে নিতে চাও কেন বলো তো? জমিটা তো অন্যের জমির তুলনায় অনেক নিচে রে, তাই ভেবেছিলাম ওখানে পুকুর কেটে মাছ চাষ করব। যে পায় সে গলা পর্যন্ত খেতে চায়। ওই জমির বিষয়ে আমার সাথে আর কোনো কথা বলবে না দাদা তুমি। যতদিন ওই জমিটা আমার না হয় ততদিন আমি কথা বলবোই। কিভাবে তোর থেকে জমি নিতে হয় সে আমার ভালো করে জানা আছে। কি গো, আবার কি হলো? মাঠ থেকে এসেই বসে বসে কি ভাবতে লাগলে? দাদার সাথে দেখা হয়েছিল। সেই জমির জন্যই প্যান প্যান করেছে বুঝি? হ্যাঁ, তবে এবার পরিষ্কার বলে দিয়েছি, আমাকে যেন আর জমির কথা কখনো কিছু না বলে। তোমার দাদা হয়েও তোমার সাথে কত শত্রুতা করে, আমি অমন দুষ্ট মানুষের কখনো দুটো দেখিনি। আরে জমিদার মশাই যে, তা কেমন আছেন? এই তো ভালো আছি, তা তুমি কেমন আছো দিনেশ? আমিও ভালো আছি। জমিদার মশাই, কিছু মনে না করলে একখানা কথা বলতাম। আরে বলো বলো, নিশ্চিন্তে বলো, একখানা কথা বলবে, এতে মনে করার কি আছে বাপু? রাকেশ আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিল ওটার কি শোধ দিয়েছে নাকি? আরে না, এখনো শোধ করেনি, সামনে আর কিছুদিন সময় নিয়েছে। দেখি যদি টাকা এবার পরিশোধ করতে না পারে তবে ওকে গ্রাম ছাড়া করব আমি। আপনি কত ভালো মানুষ, ওকে কত সুযোগ দিচ্ছেন, আর ও আপনার নামে মানুষের কাছে বদনাম করে বেড়াচ্ছে। আপনি নাকি তার থেকে সুদ নিচ্ছেন, 3 গুণ করে নিচ্ছেন সুদ। যত বড় মুখ নয় তত বড় কথা। এক্ষুনি যাচ্ছি ওর কাছে,
ঘর মোটকিয়ে টাকা আদায় করে নেব। এবার দেখি জমিটা আমার কাছে বিক্রি না করে কোথায় যাস বোকা। রাকেশ, এই রাকেশ, বেরিয়ে আয় ঘর থেকে। জমিদার মশাই, আপনি? আসুন আসুন, বসুন। কোথায় যে বসতে দেই আপনাকে, এই গরিবের ঘরে যে হাতির পাড়া। তোর বাড়িতে আমি বসতে আসিনি, আমার টাকা দে, আজই দিবি, এক্ষুনি। টাকা তো ধান উঠলে পরিশোধ করার কথা জমিদার মশাই। তোর থেকে নাকি আমি 3 গুণ সুদ নেই? তুই মানুষের সাথে বলেছিস সে কথা? তোর কাছে টাকা আর একদিনও রাখবো না আমি। ছি ছি জমিদার মশাই, আমি এ কথা কাউকে বলিনি। বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আপনার নামে আমি এসব কথা বলিনি কখনো। কিভাবে ভাবতে পারলেন আপনি? তোর নিজের ভাই তো বলল, আর কোনো কথা শুনতে চাই না। তোকে 1 সপ্তাহ সময় দিলাম, এর ভেতরে তুই আমার সমস্ত টাকা পরিশোধ করবি। না হলে তোকে এই গ্রাম ছাড়া করব, গ্রাম থেকে বের করে দেব তোকে। 1 সপ্তাহের ভেতরে আমি কোথায় টাকা পাবো? ওগো, তুমিও তো ভেঙে পড়ো না তো। সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও, তিনি একটা ঠিক ব্যবস্থা করে দেবে। চলো, আগে খাবার খেয়ে নাও। খাবার যে আমার গলা দিয়ে নামবে না গিন্নি। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। 2 দিন পার হবার পরেও বৃষ্টি কোনোভাবেই কমছিল না। রাকেশ মানসিকভাবে খুব ভেঙে পড়ল। ভেবেছিলাম এবার ধানটাও বেশ ভালো হবে, কিন্তু বৃষ্টিও যা শুরু করেছে, ধানের ক্ষেতটা মনে হয় পানিতে ডুবে গেছে। জমিদার তো 7 দিনের সময় দিয়েছিল, সেখানে তো 4 দিন চলে গেল। এখন কিভাবে তার টাকা পরিশোধ করবে? জমিদারের কাছে গিয়েছিলাম, তাকে বুঝিয়ে সব বলে এসেছি। হাতে পায়ে ধরে ধান ওঠা পর্যন্ত সময় নিয়েছি, কিন্তু ধানগুলো মনে হয় আর বাঁচাতে পারবো না। অমন কথা বলো না গো। জমিদারের টাকা যদি একবার পরিশোধ করতে না পারো, নির্ঘাত এবার গ্রাম ছাড়া হতে হবে। মনে হয় দাদার কাছে জমিটা শেষমেশ বিক্রি করতেই হবে আমার। পরের দিন বৃষ্টি থেমে আকাশের রোদের আলোর দেখা মিলল। রাকেশ সকাল সকাল মাঠে গিয়ে দেখল তার ক্ষেতে পানি পরিপূর্ণ, ধান ক্ষেত পানিতে ডুবে গেছে। এটা কি হলো আমার? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এটা কি হলো আমার সাথে? কি হয়েছে রে বাবা? এইভাবে রাস্তায় বসে কাঁদছিস কেন? আর বলো না বুড়িমা, কপাল পোড়া হলে যা হয় আর কি। এত পরিশ্রম করি, তবুও যেন অভাব অনটন আমার পিছু ছাড়ে না। ওপরে দেখে বিচার করা ঠিক না বাবা। ধৈর্য ধর, পরিশ্রমের ফল নিশ্চয়ই পাবি। ও ধানের উপরে জল দেখছিস, কিন্তু জলের ভেতরে অমূল্য কোনো জিনিসও তো থাকতে পারে, যেটা তোর সমস্ত অভাব অনটন দূর করতে সাহায্য করবে। জলের ভেতর আর কি থাকবে? আছে আমার ভেসে যাওয়া ধান। বুড়িমা, বুড়িমা, কই গেলে তুমি? যা বাবা, না বলে আবার কোথায় চলে গেল? মা মায়া, তোর বাবা তো এখনো বাড়ি ফিরল না। দুপুর গড়িয়ে তো সন্ধে হতে চলল। চলো তাহলে বাবাকে দেখে আসি। মা মাঠে কি করছে এখনো? বাবা, তুমি আজ বাড়িতে যাবে না? এখানে মন খারাপ করে বসে আছো কেন? আমার সব পরিশ্রমই এই ক্ষেতের পেছনে রে মা। মন চাইছে না এখান থেকে উঠে বাড়ি যাই। তুমি তো আনমনে বসে আছো, ওই দেখো না, জলের মধ্যে চিংড়ি মাছ ঘুরে বেড়াচ্ছে। ও মা, তাই তো। বাবা দেখো না, কত বড় বড় চিংড়ি। ও মা, সত্যি তো, এত বড় চিংড়ি ধান খেতে কিভাবে আসলো? তবে কি বুড়িমার কথাটাই সত্যি?
বাবা, কটা চিংড়ি ধরো না, বাড়ি গিয়ে ভেজে গরম গরম ভাতের সাথে খাবো। এত বড় বড় চিংড়ি! গিন্নি, ধানের খেতে তো দেখছি অনেক চিংড়ি। গিন্নি, ভাগ্য বুঝি এবার সহায় হলো গো। ধান খেতে তো অনেক চিংড়ি। আজ বাড়ি এসো, কাল সকালে এসে চিংড়ি ধরে হাটে বিক্রি করবে। পরদিন রাকেশ ধান ক্ষেত থেকে অনেক চিংড়ি ধরে হাটে বেশ চড়া দামে বিক্রি করলো। গিন্নি, যে টাকার চিংড়ি বিক্রি করেছি তাই দিয়েই জমিদারের টাকা শোধ হয়ে যাবে। জমিদারের টাকাটা পরিশোধ করলে এবার আমরা বেশ সুখেই দিন কাটাতে পারবো। ধৈর্যের ফল নিশ্চয়ই সৃষ্টিকর্তা দেন। রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো তো। কিরে, শুনলাম তুই ধান খেতে নাকি চিংড়ি ধরে অনেক টাকার চিংড়ি বিক্রি করেছিস, জমিদারের টাকাও পরিশোধ করেছিস। তা তোর ধান খেতে এত চিংড়ি আসলো কোথা থেকে? সৃষ্টিকর্তা চেয়েছেন, তাই ধান খেতে চিংড়ি দিয়ে আমাকে সাহায্য করেছেন। আমি গরিব মানুষ, চিংড়ি মাছ আর কোথায় পাবো আমি? বেশ বেশ, তোর সুখ দেখে আমারও খুব ভালো লাগছে রে। এতদিন কতই না কষ্ট করেছিস। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা দাদা। সৎ মানুষকে সৃষ্টিকর্তা কখনো ঠকান না। নাও, এই চিংড়িগুলো নিয়ে বাড়িতে যাও, রান্না করে খেও। তোর চিংড়ি আমার লাগবে না, আমি কারো জিনিস নেই না। বুড়িমা, তুমি সেদিন তুমি কোথায় চলে গিয়েছিলে না বলে? আমি কি আর এক জায়গায় থাকি রে বাবা, আমার বিচরণ সবখানে। বুড়িমা, জানো, আমার ধান খেতে অনেক চিংড়ি এসেছে। কোথা থেকে যেন এসেছে। সেদিনের পর থেকে আমার আর কোনো অভাব হয়নি। আর তোর কখনো অভাব হবে না রে বাবা। এই খেতে চিংড়ি আর কখনো ফুরাবে না। তবে এই জিনিসটা তোর কাছে ততক্ষণ থাকবে যতক্ষণ তুই এটা সৎ কাজে ব্যবহার করবি, মানুষের উপকার করবি। করব বুড়িমা, আমার এখন কোনো অভাব নেই। আমি এখন থেকে গরিব দুঃখী সব মানুষকে সাহায্য করব। রাকেশের সমস্ত অভাব পূরণ হয়ে গিয়েছিল। সে ধান ক্ষেত থেকে চিংড়ি ধরে রোজ হাটে বিক্রি করত। বুড়ির কথা মতো গ্রামের গরিব দুঃখী মানুষদেরও সাহায্য করতে লাগলো।